দশম শ্রেণীর পাঠ্য মতিনন্দীর লেখা কোনি উপন্যাসটির ওপর থেকে এর আগের একটি পর্বে তোমাদের কাছে সপ্তম পরিচ্ছেদের ওপর থেকে কিছু প্রশ্নের উত্তর আলোচনা করেছিলাম। আজকে মূলত তোমাদের কাছে অষ্টম পরিচ্ছেদের ওপর থেকে দুটি প্রশ্নের উত্তর আলোচনা করব। দেখো, আজকে প্রথম প্রশ্ন কি দেওয়া হয়েছে। গাছে অনেক দূর উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না। গাছে উঠে যাওয়া বলতে এখানে বক্তা কি বুঝিয়েছেন, আর এখানে মই কেড়ে নেওয়ার প্রসঙ্গ উত্থাপিত হয়েছে কেন? প্রথম প্রশ্নটিতে রয়েছে 3 নম্বর এবং দ্বিতীয়টিতে রয়েছে 2 নম্বর। তাহলে আমরা উত্তরটা কিভাবে বলবো? না, গাছে উঠে গেছি এই শব্দগুলির মধ্য দিয়ে মূলত বোঝানো হয় যে কোনো কাজে অনেক দূর এগিয়ে যাওয়া। আমরা আলোচ্য কাহিনীতে কি দেখি না, বিষ্ণুচরণ ধর এখানে ক্ষিতিশ সিংয়ের কাছে এই ধরনের মন্তব্যের উপস্থাপনা করছেন। বিষ্ণুচরণ ধর মানুষটি বেশ অর্থসম্পন্ন হলেও বা বহু অর্থের মালিক হলেও বুদ্ধিশুদ্ধি যে খুব সেরকম ছিল আমরা বলতে পারি না। কাহিনীতে আমরা দেখি যে এনার মনে বিনোদ ভরের সঙ্গে রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একটা প্রবল ইচ্ছা জাগ্রত হয়েছে। আর গঙ্গার ঘাটে ক্ষিতিশ সিংয়ের সঙ্গে আলাপ হওয়ার পর থেকে নানান ঘটনা প্রসঙ্গে বা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা দেখি ক্ষিতিশ সিংয়ের সঙ্গে একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং বিষ্ণুচরণ ধর ক্ষিতিশ সিংকে প্রতি পদে পদে ভরসা বা বিশ্বাস করতে আরম্ভ করে এবং ক্ষিতিশ সিংয়ের পরামর্শ নিয়ে বা ক্ষিতিশ সিংয়ের কাছ থেকে বক্তৃতা কিভাবে বলবেন, কোথায় কতটা বলবেন, কিভাবে বক্তৃতায় এমন কিছু মন্তব্য উপস্থাপন করতে পারবেন যাতে সকলের দৃষ্টি আকর্ষণ হয়, এভাবে তিনি ক্ষিতিশ সিংয়ের কাছ থেকে অনবরত সংলগ্ন থেকে নানানভাবে সাহায্য গ্রহণ করে চলেছেন। এই প্রসঙ্গে আমরা দেখি ক্ষিতিশ সিং বিষ্ণুচরণ ধরকে জানান যে বিনোদ ভরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে বিনোদ ভর যে সমস্ত সংস্থার সঙ্গে সংযুক্ত রয়েছেন ঠিক তার বিপক্ষ সংস্থার বা প্রতিদ্বন্দ্বী সংস্থায় সংযুক্ত হতে হবে বিষ্ণুচরণ ধরকে। সেই প্রসঙ্গেই উঠে আসে যে বিনোদ ভর যেহেতু জুপিটারের প্রেসিডেন্ট বা সভাপতি, সে কারণে জুপিটারের প্রতিপক্ষ ক্লাব অ্যাপোলোর সভাপতি পদে নিযুক্ত হতে পারলে বিষ্ণুচরণ ধর অনেক জনসমর্থন বা লাভ করবেন বা তার একটা বিশেষ পরিচিতি গড়ে উঠবে। এ কারণেই এখানে ক্ষিতিশ সিংয়ের কথা মতো বা ক্ষিতিশ সিংয়ের পরামর্শতেই বলা চলে বিষ্ণুচরণ ধর প্রায় 7,000 টাকা অনুদান স্বরূপ দিতেও আপত্তি থাকা সত্ত্বেও, মনের মধ্যে আপত্তি থাকা সত্ত্বেও 7,000 টাকা অনুদানের বিনিময় অ্যাপোলো ক্লাবের সভাপতি পদে উন্নীত হতে অঙ্গীকার করেন। এখানে গাছে উঠে যাওয়া বলতে এই প্রসঙ্গটি উপস্থাপন করা হয়েছে। এরপরে যে প্রশ্নের দ্বিতীয় অংশ রয়েছে যে মই কেড়ে নেওয়ার কথা। তাহলে মই কেড়ে নেওয়া বলতে এখানে মূলত বোঝানো হচ্ছে কোনো কাজে কাউকে এগিয়ে যেতে সাহায্য করার পর হঠাৎই সাহায্যের হাত সরিয়ে নেওয়া। আমরা কাহিনীতে কি দেখতে পাচ্ছি না, বিষ্ণুচরণ ধর যখন অ্যাপোলোতে অনুদানের বিনিময় সভাপতির পদে নিযুক্ত হতে ক্ষিতিশ সিংয়ের কাছে অঙ্গীকার করেন, ঠিক পর মুহূর্তেই একটা এমনই পরিস্থিতি হয় সেখানে যে লীলাবতীর উপস্থিত হওয়া বা সমস্ত রকম দিক মাথায় রেখে ক্ষিতিশ সিং জানান বিষ্ণুচরণ ধরকে যে 2,000 টাকা তাকে অনুদান দিতে হবে কোনির সুইমিং কস্টিউম কেনার জন্য বা সাঁতারের পোশাক কেনার জন্য নগদ 100 টাকা এবং স্ত্রী লীলাবতীর কাছে যে 5,000 টাকা সেলামি নিয়েছেন সেই পুরো অর্থ কিন্তু তাকে ফেরত দিতে হবে। না হলে কিন্তু ক্ষিতিশ সিং বিষ্ণুচরণ ধরকে আর কোনোভাবেই তার বক্তৃতা লিখে দেবেন না বা এ ব্যাপারে তাকে সাহায্য করবেন না। এইখানেই বিষ্ণুচরণ ধর উভয় সংকটে পড়েন। একদিকে তার অর্থগত দিক থেকে ক্ষতি হওয়ারও সম্ভাবনা, আবার একদিকে এখানে হুমকি দিয়ে দিয়েছেন ক্ষিতিশ সিং যে কোনোভাবেই তাকে আর বক্তৃতা লিখে দেবেন না। এই পরিস্থিতির মধ্যে পড়েই কিন্তু বা এই পরিস্থিতির প্রসঙ্গেই কিন্তু এখানে বিষ্ণুচরণ ধর মই কেড়ে নেওয়ার কথাটা বলেছেন। তাহলে আমরা এভাবেই প্রথম প্রশ্নটার উত্তর দেব। এরপরে দেখো দ্বিতীয় প্রশ্নটি কি রয়েছে, একদম অষ্টম পরিচ্ছেদের শেষ লাইন ধরে প্রশ্ন। এটা কিন্তু এই গল্পের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে, খিদ্দা এবার আমরা কি খাবো? কার উক্তি? এই উক্তির আলোকে
বক্তার যে অসহায় পরিস্থিতি কেমন ছিল সেটা আলোচনা করতে বলা হচ্ছে। এখানে নম্বর দেওয়া হয়েছে, দেখো কার উক্তি, এতে 1 নম্বর এবং দ্বিতীয় প্রশ্নে রয়েছে 4 নম্বর। তাহলে আমরা উক্তি তো এখানে বুঝতেই পারছি এটা কোনির উক্তি ছিল। এখানে যে অসহায় পরিস্থিতিটা ফুটে উঠছে এবার আমাদের দ্বিতীয় অংশে ব্যক্ত করতে হবে। কাহিনীতে আমরা দেখতে পাই যে শ্যামপুকুরের এক বস্তির গলিতে কোনির পরিবারে একমাত্র উপার্জনক্ষম ছিলেন কোনির দাদা কমল। কমলের বড় সাঁতারু হওয়ার স্বপ্ন থাকলেও বাবার অকাল মৃত্যু এবং দরিদ্র পরিবারের সংসারের হাল ধরতে গিয়ে তার সেই স্বপ্নই থেকে যায়। দেখা যায় একটা মোটরের দোকানে 150 টাকা বেতনে তাকে কাজে সংযুক্ত হতে হয়। যে অর্থটাই ছিল তাদের পরিবারের একটা অন্যের সংস্থানের একমাত্র উপায়। এই অর্থে শুধুমাত্র দুবেলা পেট ভরে ভাত খাওয়ার জোগাড়টা হতো, কিন্তু স্বাচ্ছন্দ্য তাদের পরিবারে কোনোভাবেই ছিল না। এ কারণে আমরা কাহিনীতে দেখি যে কমল তার এক ভাইকে 15 টাকার বিনিময়ে এক চায়ের দোকানের কাজে সংযুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছেন কাহিনীর মধ্যে ক্ষিতি সিংয়ের কাছে। তারপরে আবার দেখি যে কোনিকে 60 টাকার বিনিময়ে একটি সুতার কারখানায় কাজে লাগানোর কথাও বলেছেন। কিন্তু ক্ষিতি সিং যেহেতু কোনিকে সাঁতারের প্রশিক্ষণ দেবেন, সেই পরিস্থিতিতে যে কোনি আর এই কাজে সংযুক্ত হওয়া সম্ভবপর হয়ে ওঠেনি। ইতিমধ্যে দেখি কাহিনীর মধ্যে যে হঠাৎ করেই কোনির দাদা কমল যক্ষা রোগে আক্রান্ত হয়ে ভীষণ অসুস্থ হয়ে পড়েন এবং অকালেই মৃত্যুবরণ করেন। এই পরিস্থিতিতে শোকের থেকে কোনির পরিবারের প্রত্যেকটি সদস্যর মনের মধ্যে তারা কিভাবে জীবন ধারণ করবে এই প্রশ্নটাই কিন্তু খুব দগদগে হয়ে উঠেছিল। আর সে কারণেই কোনির মুখ দিয়েই যেন তার পরিবারের সকল সদস্যের হয়েই এই প্রশ্ন ক্ষিতি সিংয়ের কাছে উপস্থাপিত হয়েছিল যে কিভাবে তাদের জীবনযাপন চলবে বা কিভাবে তাদের অন্যের সংস্থান হবে। এটাই হচ্ছে তাদের কাছে এখন একটা বড় জিজ্ঞাসা সকলের মনের মধ্যে। দাদাকে হারানোর শোক থাকলেও সেই শোককে যেন ছাপিয়ে উঠেছিল তাদের জীবন ধারণের উপায় সম্পর্কে এই প্রশ্ন। তাহলে এভাবেই আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর বলবো। তাহলে তোমরা এই দুটি প্রশ্ন আজকে ভালো করে অনুশীলন করো। এর পরের পর্বে আমি তোমাদের যে দুটি পর্ব বা পরিচ্ছেদ রয়েছে যেখানে সেকেন্ড সামেটিভের পরীক্ষার পাঠ্যসূচির অন্তর্ভুক্ত, তার উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা করব।